একদিনে সব বদলাবে না, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ইনস্ট্যান্টেনিয়াসলি হতে পারে। যেরকম করে ডক্টর ইউনূস বলতে পারলেন যে বলে যান আপনারা, এবং তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে, উনি তো কাউকে তার জন্য তার গায়ে হাত দিচ্ছেন না, কোনো কিছু করছেন না। আবার এইখানে আপনি এমন ভাবে বলছে তাকে এনে তারপরে ফাঁসি দিয়ে তারপরে নির্বাচন, তার আগে কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না, অথচ নির্বাচনের কথাই এখনো ডমিনেট করছে। পুরা গভর্নমেন্ট নির্বাচনের জন্য সংস্কার করে ডেট ডিক্লেয়ার করে ওটাই তো করছে। তো দুটোকে আপনি কি মনে করতে পারেন যে না এটাও একটা বিকাশের পথে এই বক্তব্য গেছে? সেরকম না, কিন্তু এটা ইজ এ মিস্টেক আমি মনে করি, এবং একটা আবেগ থেকে বলেছেন। কিন্তু মানে ভাই আমি একটু বলি যে আপনি যেটাকে প্রচলিত রাজনৈতিক ধারাতেই তারা থাকছে ওরকম যদি আমি ধরেও নেই, কিন্তু প্রচলিত রাজনৈতিক ধারায় যদি তারা না থাকে, তারা বিএনপি জামাতের মতো আপনাদের মতো দলের সাথে যারা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করতেছেন তাদের সাথে তারা ফাইটটা করবে কেমনে? মানে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না। তাদের যতই সমর্থন থাকুক, মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে, এই পলিটিক্যাল রেটরিকগুলি না বললে, এরকম শক্তি না দেখালে, এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে আমরা তো তাদেরকে নজরে দিচ্ছি না। সার্জিস আলম এই কথা না বললে তো এটা হেডিংই হইতো না। মানে আমরা যা দেখছি আর কি, আমাদের উপরে দায় নিয়ে আমি বলতেছি। খালেদ খুবই ভুল করছেন, কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারেন এবং বাই দ্যাট উনি পপুলার হন, পরিচিত হন। এগুলো ঠিক না। ডেমাগগদের দিয়ে কখনোই আপনার ভালো পলিটিক্যাল কাজ হতে পারে না। এগুলো ডেমাগগি। আপনি এর চাইতে সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন, সেটা সম্ভব। আপনি যাদের কথা বললেন যে সমস্ত পার্টি, তাদের অনেক মিস্টেক আছে, এখনো মিস্টেক আছে, আপনি সেই মিস্টেকগুলো ধরে কথা বলেন। আপনি দেখছেন নাকি এখন পর্যন্ত চাঁদাবাজি দখলদারিত্ব কি বন্ধ হয়েছে? তার উপরে কি তারা কথা বলছে? অথবা তাদের এরকম আরো যে সমস্ত মিস্টেক আছে, আমি শুধু বিএনপি বলছি না, সবাইকে মিলে ধরেন আমারও যে মিস্টেক আছে তারা সেটা নিয়ে বলবেন। রাজনীতির ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতার দিক, যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন, সেই জায়গাটা ধরিয়ে নেবেন। কিন্তু ওনারা একেবারে এইটা বললে তো এটা পপুলিজম হলো, একেবারেই পপুলিজম হলো। কারণ একদিক দিয়ে তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে, সেনাবাহিনী প্রধান বলছে ইনক্লুসিভ পলিটিক্স, আর আপনি কি বললেন? দুটো কন্ট্রাডিক্ট করছে ডাইরেক্টলি। মানুষ তো কনফিউজ হবে। আপনি এটাকে যদি ব্যাখ্যা করে গুছিয়ে গঠনমূলক ভাবে একটা বলতে পারতেন, তাহলে মানুষ একটা ডাইরেকশন পেত। মানুষ মনে করতে পারতো হ্যাঁ এই ছেলে, তার বয়স যত কম হোক কিংবা বেশি হোক, সে বোঝে, সে সামনের দিকে আমাদেরকে নিতে পারবে। কিন্তু আমি আপনাকে বলে রাখছি, আপনার মাধ্যমে যারা শুনছে তাদের বলছি, এই বক্তব্যের সমালোচনাই চলবে বেশি। কেউই স্পষ্ট করে বলবে না হ্যাঁ ফাঁসির পরেই কেমন ভোট হবে, এরকম করে অন্যরা বলবে না। ফলে কি দাঁড়াবে? তার বক্তব্য অনেকটা টপড আউট হয়ে যাবে। আমি এটা মনে করি এরকম, এবং আমি মনে করি বলে স্পষ্টতই বলছি। আপনি এরকম করে এমনিতে ধরেন, যেমন আমি ব্যক্তিগতভাবে তো ফাঁসি ঠিক করি সাজা হিসেবে, কিন্তু সেই বিতর্ক আছে এখানে। আমি এটা মনে করি তিনি যত বড় অপরাধ করেছেন তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এই কথা যদি আমি বলি কেউ আমার সাথে বিরোধ করবে না, কিন্তু আমি যদি বলি ফাঁসি দাও তারপরে ভোটের কথা বলবে, তুমি ভোটের কথা বলতেই পারবে না, এই কথা তো বলা যায় না। এইটা দিয়ে মানে ভাই এক লাইনের একটা শুধু প্রশ্ন করতে চাই, আপনি ডেমাগোগির কথা বলছিলেন। এখন আমরা তো যাদের বয়স 50-এর উপরে, তারা তো হচ্ছে আপনার বক্তব্য দেখে আপনাকে বেশি পছন্দ করেছি, মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকছি। সেই বক্তব্যের মধ্যে তো অনেক মানে আমি ওইভাবে বলতে চাই না, কিন্তু অনেক পলিটিক্যাল রেটরিকও ছিল। আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে, আপনি অনেক সুন্দর কথা বলছেন। তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে, যেখানে ওরা হিরো, ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনা নিয়ে আসবে না? মানে ওদের তো ওদের স্টেডিয়ামে কেন ওরা খেলবে না? আমি তো সুইটেবল গ্রাউন্ড টানতে অস্বীকার করছি না, তার জন্য নিষেধ করছি না, কিন্তু এই গ্রাউন্ডটাকে সুইটেবল আপনি কি ডিকটেট করতে পারেন যে তার ফাঁসি দিতেই হবে? আপনি কি ডিকটেট করতে পারেন এতদিনের মধ্যে ফাঁসি হতে হবে? বলতে পারেন না। তাহলে আপনি আনসার্টেনিটির মধ্যে পড়ে গেলেন না, কবে নির্বাচন করবে, 5 বছর পরে? আমি এই জায়গা থেকে একটু ডক্টর নিউটনের কাছে যেতে চাই যে প্রফেসর নিউটন, আপনি কি মনে করেন যে বিষয়টাতে আমরা দেখেছি যে শাহবাগের আন্দোলন যেটাকে আমরা বলি, সেটাতে হচ্ছে যে ফাঁসি চাই বলা হয়েছিল, শেখ হাসিনাও সংসদের মধ্যে ব্যাপারটাকে একরকম সমর্থনও করেছিলেন। তো এইটা কি অনেকটা সেরকমই, মানে আমরা এই যে জায়গা থেকেই দেখব যে তারা আসলে, আপনি কিভাবে দেখেন প্রফেসর নিউটন?
আচ্ছা দেখেন, ডিকটেট করার প্রসঙ্গটা তুলেছেন শাহবাগে সামান্য একটু পরে আসছি। আমি প্রথমে বলি কি, এই যে আপনি এবং মান্না ভাই যেটা বললেন, আমাকেও শুরুতে জিজ্ঞেস করলেন, আমি সরকার এবং রাজনৈতিক দলকে আলাদা করলাম। এখন আমি সার্জিস আলমের প্রসঙ্গটা নিয়ে যেহেতু অনেকখানি কথা হলো এখানে, আমি একটু বলি কি, আমরা কমন সেন্স থেকেই বুঝতে পারি। তার পাশাপাশি আমরা যারা যোগাযোগ নিয়ে পড়াশোনা করি, আমরা যারা আলাদা করে আরেকটু মন দিয়ে ভাবি, সেটা যোগাযোগ নিয়ে পড়াশোনা করা লাগে না, এগুলো খুব কমন সেন্স। সেটা হলো মানুষের কথার অর্থ অনেকগুলো স্তরে আলাদা আলাদা রকমের অর্থ থাকে। মানুষের কথা মিনিং এর অনেক লেয়ার থাকে। কেমন? তারপরে আমরা যারা শ্রোতা, আমরা যারা বিশ্লেষণ করছি, আমাদের মনোভাবের প্রশ্ন থাকে। মনে করেন যে আমি সার্জিস আলমকে পছন্দ করি না, তখন আমি তার কথার এক রকমের অর্থ খুঁজে বের করার চেষ্টা করব। মনে করেন আমি তাকে পছন্দ করি, তখন আমি তার কথার এক ধরনের খুঁজে বের করার চেষ্টা করব। এখন বলি, দেখেন, যেখানে মান্না ভাই জোর দিলেন, প্রপারলি দিয়েছেন, আপনিও দিলেন, সেটা হলো যে নির্বাচনের কাজ তো চলছে, সংস্কার কমিশনগুলোর কাজ চলছে, ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে এবং এই সংস্কারগুলোর মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা এগোবো, সরকার এই দিকেই যাচ্ছেন। আমার কিন্তু মনে হয়নি সার্জিস আলম সত্যি সত্যি এটা মিন করেছেন যে আমরা নির্বাচন হতে দেব না, বা আমরা আগে শেখ হাসিনাকে আক্ষরিক অর্থে ফাঁসিতে ঝোলাবো, তারপরেই নির্বাচনের কথা হবে, এর আগে হবে না। সত্যি সত্যি ঠিক এই কথাটাই উনি মিন করেছেন আমার এরকম মনে হয় না। সার্জিস আলমেরই বা এই রাজনৈতিক দলের বা ছাত্র নেতৃবৃন্দের আগের পরের আরো অনেক কথার সঙ্গে যদি মিলিয়ে দেখি, তাহলে আমার যেটা মনে হয়, এরকম করেও দেখার সুযোগ আছে যে মানুষের মধ্যে একটা ভয় থাকে যে বিচার কি ঠিক মতো হবে, নির্বাচনের আগে যদি বিচার না হয়, তাহলে নির্বাচনের পরে নতুন একটা রাজনৈতিক দল, সেটা যদি পুরনো ধারার রাজনৈতিক দলগুলোই হয়, তাহলে কি আর নির্বাচনটা প্রফেসর নিউটন, আপনার কাছে কি এই কথা মনে হয় যে হ্যাঁ, এই কথাটা ওরা বলতেছেন যে ধরেন বিএনপি নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসলো, অথবা জামাত ইসলামী আসলো, অথবা মান্না ভাইরা আসলো, এইরকম ভাবার কি কোনো কারণ আছে যে আওয়ামী লীগের নেত্রীর কুকর্মের বিচার তারা করবেন না? এরকম ভাবার কি কারণ আছে? বা বৈষম্য বিরোধীর চেয়ে কম করবেন, এরকম ভাবার কি কারণ আছে? অনুমান করা কঠিন। আমি ভবিষ্যৎ নিয়ে অনুমান করা খুবই বিপজ্জনক কাজ। কিন্তু ইতিমধ্যে আমরা নানান ধরনের কথা, নানান ধরনের রাজনৈতিক দলের বিভিন্ন নেতার কাছ থেকে শুনেছি, যেখানে নানান ধরনের ক্লু ছিল, ইঙ্গিত ছিল, ইশারা ছিল যে, আচ্ছা, যেমন ধরেন জামাতের নেতা আমির সাহেব বললেন যে আমার বারবার ফ্যাসিবাদ বলতে ভালো লাগে না। কিংবা ধরেন যে আমরা এরকম কথাও শুনেছি যে আচ্ছা, আওয়ামী লীগ নির্বাচনে আসুক না, নির্বাচন করুক না। এই ধরনের কথাগুলোকে বাংলাদেশের অনেক মানুষই ওই একই রকম সুরে দেখবেন না। রাইট। আপনিও মনে হয় জামায়াত এবং বিএনপিকে কম পছন্দ করতেছেন বলে ওই আপনার ফর্মুলাতে স্যার, যে আপনি ফালায় আগের থেকেই সিদ্ধান্ত নিতেছেন, মানে ওরকম হচ্ছে কিনা? না, আমার কেসটা একটু আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে রিকোয়েস্ট করব যারা আমার প্রতি একানা আগ্রহী, যে আমার ব্যক্তিগত ইতিহাসটা দেখবেন। আমি যাবতীয় রাজনৈতিক দলের বিরোধী বাই ডিফল্ট। আমি যাবতীয় রাজনৈতিক দলকে বাই ডিফল্ট মনে করি যে এগুলো কর্তৃত্ব পরায়ণ কাঠামো। ওকে, দেখেন, ফলে আমার কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি কোনো রকমের কোনো পক্ষপাত নাই। কেমন? কিন্তু আমি তো একটা স্বর্গীয় কাল্পনিক জায়গায় বাস করি না। আমাকে অনেক জঞ্জাল, অনেক আবর্জনা, অনেক ভালো মন্দ মিলিয়ে একটা সমাজে বাস করতে হয়। সেখানে আমাকে ফর দ্য মোমেন্ট নানান কিছু বেছে নিতে হয়, কেস বাই কেস বেছে নিতে হয়। স্থায়ীভাবে আমি সিদ্ধান্ত নিতে পারি না যে অমুক দল অমুক ধারা সেটা ভালো, অমুক দল অমুক ধারা খারাপ। হ্যাঁ, সেই দিক থেকে যদি আপনি বলেন, তাহলে আমি বলবো যে অবশ্যই এই এত বড় একটা গণ অভ্যুত্থান বা বৈপ্লবিক একটা গণবিপ্লবের মধ্য দিয়ে আসা পরিস্থিতির মধ্যে যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে, তার কাছে আমার প্রত্যাশা বেশি, তার কাছে আমার প্রত্যাশা অনেক বেশি। অন্যান্য রাজনৈতিক দলের কাছে আমার প্রত্যাশাটা কম। নিউটন ভাই, আমি একটা বিষয় কি জানতে চাইতে পারি, যে ধরেন আমার কাছে কেন জানি মনে হয়, যেটা আমি মান্না ভাইকে বলতেছিলাম যে তার স্টেডিয়ামে গিয়ে খেলার কথা, এটা আমার কেন জানি মনে হয় যে বারবার এই কথা বলে শেখ হাসিনার বিচারের কথা যেটা বলা হইতেছে, অথচ আপনি যদি অন্য পলিটিক্যাল পার্টিগুলিকে দেখেন, যে বিএনপি কিন্তু গত 15 বছর 16 বছরে যথেষ্ট পরিমাণে নিপীড়িত নির্যাতিত হয়েছে, জামায়াতের শীর্ষ নেতাদের সবার মৃত্যুদণ্ড হয়েছে, যেটা তারা মনে করেন যে সেইটা অন্যায়ভাবে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রেও আপনারা
আপনি মনে করছেন যে তারা আসলে শেখ হাসিনার শাস্তি বা আওয়ামী লীগের শাস্তিটা কম হতে পারে, মানে এটা কি আসলে খুব যুক্তি দিয়ে বিবেচনা দিয়ে ভাবার? না, আমি অত সুনির্দিষ্ট করে কম শাস্তি হতে পারে বেশি শাস্তি হতে পারে এই জায়গাটাতে ভাবছি না। আমি ভাবছি কি, দেখেন যে আমাদের যখন পরিস্থিতিটা বদলে যায়, যখন আমার মূল ঝোঁক চলে যায়, যেমন মান্না ভাই অলরেডি উল্লেখ করেছেন যে গণ অভ্যুত্থানের মাত্র 3 দিনের মাথা থেকে বিএনপি একবার 3 মাস, একবার 6 মাস, একবার যৌক্তিক সময় ইত্যাদি প্রসঙ্গ তুলে নির্বাচনটাকে অনেক বেশি সামনে এনেছে। সেদিন দেখলাম মাহিন সরকারকে নিয়ে ভালো মন্দ আমি বলতে যাব না, কেমন সার্বিক মূল্যায়ন করছি না, ওনার একটা পোস্ট খুব ইন্টারেস্টিং লাগলো যে আসলে জুলাই বিপ্লবের প্রধান কর্মসূচি ছিল যে আমরা নির্বাচন চাই। তা তো না, ঠিক না? উনি একটু স্যাটায়ার করে বলেছেন, কিন্তু আমাদের যখন ঝোঁক থাকে যে আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব এবং আমরা দেশ পরিচালনা করব, এটা যদি আমার প্রধান ঝোঁক হয়ে দাঁড়ায়, তখন ওই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলো ওই জায়গাটাতে আমাদের ঝোঁক কম যায়। প্রফেসর, আমি আপনার কাছে আসছি, কিন্তু আমি প্রশ্নটা করে রাখি যে আপনার কাছে কি মনে হয় যে একটা মানে যে বিষয়গুলো আমাদের চাওয়া থাকে, সংস্কার হোক, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হোক, নতুন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক, সেইটা কি অরাজনৈতিক সরকারের কাছে বেশি নিরাপদ? মানে আপনি কি বলতে চাইছেন যে প্রফেসর ইউনূস সরকারই এটা খুব ভালোভাবে করতে পারবে, একটা ভালো নির্বাচন দিয়ে আসা একটা রাজনৈতিক দল সেটা করবে না? আমি এটা একটু আপনার কাছে একটু জানতে চাই, আমি এটা মান্না ভাইয়ের কাছেও জানতে চাই, কিন্তু মান্না ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, একটা যে দেশে অপরাধ বাড়েনি, আগের মতোই আছে। বিবিসি বাংলা সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন দাবি সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 55% দর্শক মনে করছেন যে হ্যাঁ তার দাবি সঠিক, শতকরা 45% দর্শক মনে করছেন তার দাবি সঠিক নয়। ৭৬,০০০ দর্শক ভোট দিয়েছেন। আমি একটু মান্না ভাই আপনার কাছে আসতে চাই যে আপনি মানে এটাকে আমি এখন কিভাবে বলি যে আপনি প্রফেসর নিউটনের কথা শুনেছেন, সেই প্রেক্ষিতে যদি আপনি একটু বলতে শুরু করতেন যে কেন অরাজনৈতিক সরকারকে মনে হইতেছে যে আমাদের দাবিগুলি মানার জন্য তারা বেশি করে মানে বেশি এফেক্টিভ হবে বা বেশি ভালো করে এটা পারবে? মানে কমনলি একটা জিনিস দেখেছেন তো, যে আমাদের দেশের লোক মার্শাল্লাহ খুব পছন্দ করে, মার্শাল হলে খুব খুশি হয়। অতীতে দেখেছে আইয়ুব খানের মার্শাল্লাহ সমর্থন করেছে, জিয়া রহমান, এরশাদ ইত্যাদি ইত্যাদি সমর্থন করেছে। কেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের পলিটিক্সের মধ্যে দুর্বৃত্তায়নের মাত্রা তো বেশি, ফলে মানুষ রাজনীতিকে উপায়ন্তরহীন অবস্থায় সমর্থন করে, ভোট দেয়। কিন্তু যখন শাহাবুদ্দিন সাহেবের মতো একটা লোক প্রেসিডেন্ট হয়, তখন বলবে ওইটাই ভালো, কারণ ওর তো কোনো স্বার্থ নাই, সে তো আরেকবার ইলেকশন করছে না। আজকেও ধরেন যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন, তখন মানুষ মনে করছে ওর তো কোনো স্বার্থ নাই, সে তো সামনে ভোট করবে না, সে তো আরেকবার প্রধানমন্ত্রী হতে চায় না। এবং দ্যাট ইজ এ ফ্যাক্ট, ডক্টর ইউনূস যেটা চান তা মনে হচ্ছে না তার আচরণে উচ্চারণে, ফলে তার প্রতি তার বিশ্বাস আস্থা বেশি থাকবে, এটা স্বাভাবিক। আর একটা হচ্ছে যে শুরুটা যেরকম করে হয়েছে, এত বড় একটা জালিম সরকার উৎখাতের পরে যিনি আসছেন এবং তার আবার এত আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সুনাম ইত্যাদি, আর চুরি বাটপারি ডাকাতি লুটপাট এগুলো তো নাই, করেননি তিনি, এখনো করছেন না, কখনো করবেন না। সেই হিসেবে তিনি রাজনীতিবিদদের চাইতে কিছু বেশি পয়েন্ট পান, এটা হলো রিয়ালিটি। এইটাই সঠিক কি বেঠিক এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না, কারণ আলটিমেটলি তো রাজনীতি সমাজের নিয়ন্ত্রণ। যিনি রাজনীতি জানেন না তিনি সমাজকে নিয়ন্ত্রণ করবেন, গঠন করতে পারবেন, রাষ্ট্রকে অন্য জায়গায় নিতে পারবেন কি পারবেন না, সেটা আর এক বিতর্ক, আমি সেটা করছি না। কিন্তু মানুষের চিন্তার এই প্যাটার্নটা এরকম আছে না। মানে ভাই আমি শুধু প্যাটার্নটা বোঝার জন্য, যে আপনি বলতেছেন যে প্রফেসর ইউনূস যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হইতে চান না, সেহেতু তার পক্ষে অন্য কিছু করা কঠিন, যেটা সাধারণভাবে নির্বাচিত হয়ে আসে যারা করতো আর কি, যাদের আরেকবার প্রধানমন্ত্রী হইতে হবে, দলের কাছে রাজনীতি করতে হবে। কিন্তু আমার কাছে মনে তো হয় যে শুধু প্রধানমন্ত্রী হওয়াটা তো না, প্রফেসর ইউনূসের তো অন্য স্বপ্ন, অন্য উদ্দেশ্য, চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হয়ে বসে থাকার একটা ইচ্ছাও থাকতে পারে লম্বা দিনের। মনে করছে না মানুষ এটা। আচ্ছা, মানুষ এটা মনে করছে না, উনি তো ইলেকশনে দাঁড়াবেন না বলে দিয়েছেন, উনি তো পার্টি করছেন না, নতুন যে পার্টি হয়েছে সেই পার্টির উনি কিছু নন, তাহলে ওনার সে উদ্দেশ্য নাই।
বাকি অ্যাডভাইজার যারা যারা আছেন, অনেকের নাম বলতে পারি আমি, এই 3-4 জন ছাত্র বা শিক্ষার্থী এদেরকে বাদ দিলে, তারাও কোনো সময় এরকম আগ্রহ দেখাননি যে তারা আরেকবার নির্বাচন করবে বা আরেকবার শাসন করার চেষ্টা করবেন। বরঞ্চ তাদের সম্পর্কে বেরিয়েছে, তারা গিয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন, স্যার কোথায় দিয়ে আসে, আগে আমরা ব্যক্তিগতভাবে যাই করতাম, অন্তত যে টাকা কামাই করতাম অ্যাডভাইজার হিসেবে আপনি যে বেতন দেন তার থেকে অনেক বেশি সেটা। অতএব তারা কমফোর্টেবল, এটা বোঝাতে চেয়েছে। মানুষ কিন্তু ওদেরটা বিশ্বাস করছে যে হ্যাঁ, ওরা যাই করুক না কেন ক্ষমতা নিয়ে লড়ালড়ি করবে না। কিন্তু রাজনীতিবিদ সম্পর্কে সে মনে করে ও আওয়ামী লীগ করে, তাহলে তো নিশ্চয়ই সে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই। ও বিএনপি করে, তাহলে ও তো আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে, দরকার লাগলে আমাদেরকে ভুল বোঝাবে। এইরকম ধারণা প্রতিষ্ঠিত, সেটাই আছে। এবং এই কারণে আমি বলছি, ধরেন আমি আবার, আপনি যে প্রশ্নটা করেছিলেন না, ওটার মধ্যে একটু যাই, যদি এটাতে আবার কথা হয়ে থাকে। কেন আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো না খারাপ, সেই ব্যাপারে 55% মানুষ মনে করছে না আগের চেয়ে ভালো। এটা কিন্তু একটা কম্পারেটিভ স্টাডি করলে হয়তো এটা ঠিকও হতে পারে, কারণ যে 2-1টা নিউজ আসছে, যাই আসছে খুবই ফোকাসড হইতে আসছে। আর আগে তো পাতা খুললেই এগুলো ছিল, একদম সয়লাভ ছিল, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টা। সেই তুলনায় 55-45 মেবি জাস্টিফাইড। আর একটা বিষয় হচ্ছে, তখনকার যে সমস্ত দুর্নীতি, অন্যায়, লুটপাট বা চুরি ডাকাতি, হাইজ্যাক এগুলো হতো, অনেকেই মনে করতো যে পলিটিক্যাল পার্টিগুলোর সাপোর্টেই এগুলো হয়, নেতাদের সাপোর্টে এগুলো হয়। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা এই ব্যাপারে কোন রকম সাপোর্ট দেন বলে তারা মনে করে না, পরে এক ধরনের ইমিউনিটি তারা তো পেয়েই যাচ্ছেন। এই কারণে এরকম হয়েছে যে মানুষ এটা মনে করে। যেমন ধরেন আর একটা স্টাডি হয়েছে না, আগে কি জাতীয় সংসদ নির্বাচন নাকি আগে স্থানীয় সংসদ নির্বাচন। প্রথম আলোর একটা সার্ভে বলছে 64% হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। তো এখন ওটার ভিত্তিতে কি সিদ্ধান্ত হয়ে যেতে পারবে এর সাথে পলিটিক্স কিভাবে যুক্ত? মানুষ এখানে কিন্তু রাজনীতি আছে না, মানুষ দেখছে যে আমি আমার ডেথ সার্টিফিকেট পাই না, তারপর ব্যবসা করবো তার জন্য পাই না, আমার আরো যে সমস্ত সোশ্যাল মানে দরকার আছে, সার্টিফিকেশন বা অন্য কিছু, এটা তো পাচ্ছি না, যেহেতু আমার কোনো সরকার নেই। মানে ভাই, আপনার কাছে মনে হয় না যে এইসব জরিপের অনেকখানি হচ্ছে মত মোরল বা ওপিনিয়ন লিডার দ্বারা প্রভাবিত? কারণ অনেকে তো এই কথাও বলতেছেন যে পলিটিক্যাল লিডাররা না আসলে বা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে এই যে নিরাপত্তার ব্যাপারটা বা নিরাপত্তা বোধের ব্যাপারটা, সেইটা আসলে ঠিক হবে না। সেইটা আসলে, কারণ এই সরকার কোনো মতে একটু সময়টা পার করে দিচ্ছে, হয় না, ক্রিজে বল ঠেকাইলাম, ডাক করলাম, সময়টা পার করে দিলাম, মানে ওরকম আমারও মাঝে মাঝে মনে হয়। কিন্তু আমি ঠিক অতখানি আবার বিবেচনাহীন হতে চাই না, কারণ আমি যখন দেখি যে ধরেন যেরকম করে তারা ইতিমধ্যে তারা 6টা কমিশনের রিপোর্ট প্রকাশ করেছেন, আমি জানি না কারা দেখুন আপনি পেয়েছেন কিনা, পরে বোঝা যায় তো যে তারা পরিশ্রম করেছেন, পড়াশোনা করেছেন। পুরা প্রপোজাল আপনি এগ্রি না করেন, কিন্তু এইটা পুরা জাতিকে, আপনি কল্পনা করেন, পুরা জাতিকে কনস্টিটিউশনের বিতর্কের মধ্যে চাপিয়ে দিয়েছে। যারা পার্লামেন্টের মেম্বার তাদের 50% হয়তো কনস্টিটিউশন ঠিক মতো পড়েনি অতীতে, এখন আপনার চায়ের দোকানে পর্যন্ত কনস্টিটিউশন না। এটা তো একটা, মানে আপনার কাছে ঠিক পাঠ মনে হয় কিনা, এটা তো একটা ঠিক, মানে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, ইন্টারন্যাশনাল এনজিও গুলির থেকে শুরু করে নতুনকার এনজিওর কাজে এগুলা যে কমিশন করবে, রিপোর্ট করে সেটা নিয়ে আলোচনায় রাখবে। কিন্তু শেখ হাসিনা তো সংবিধান দেখে দেখে মানুষের উপর অত্যাচারটা চালায় নাই, সংবিধানটার প্রতিপক্ষ করা হয়েছে, সংস্কারের কথা বলা হয়েছে, এটা আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্টই তো করতে পারতো বা করা উচিত ছিল। কেউ কেউ এরকম বলে থাকেন। আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট তো করেনি, না করছে, এবারে পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে সেই চাপ আমরা রাখতে পারতাম যে সংস্কার কমিশনটা করো, এবং সেই সংস্কার কমিশন করে আজকে প্রদেশ, কালকে উপদেশ, এটা কিরকম, মানে এটা তো মানে যাইছে তাই, মানে যখন যেটা মনে হয়েছে। মানে ভাই, আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলি দেখছি, সেটা প্রশাসনের সংস্কার কমিশন হোক, সংবিধান সংস্কার কমিশন হোক, প্রতিটা জায়গায় মানে আমি বলবো যে নভিসি ভাবে সেই সংস্কার কমিশনগুলি রিপোর্ট করছে অনেকগুলি জায়গায়, প্রতিটা জায়গায়। আমি মানছি, কিন্তু সবগুলোই তারা, যেমন ধরনের কনস্টিটিউশনের যে, এবং মানে আমি আরেকটু যোগ করি, এগুলি করতে পরিশ্রম লাগে না। আমি আরেকটু যোগ করি, এগুলি করতে পরিশ্রম লাগে না। এই যে একজন প্রফেসর এখানে আসেন, তার কাছ থেকে আমি শুনবো, এগুলি করতে পরিশ্রম লাগে না। যেইভাবে এই কাজগুলি হয়েছে সেগুলি স্যাররা, আমাদের স্যাররা, এই যে নিউটন স্যার আছেন, আমাদের ক্লাসরুমে এর চেয়ে বড় বড় ইয়া দিতেন আসলে। যাই হোক, মানে আপনি বলেন। আমি বলছি যে আগে পলিটিক্যাল পার্টিগুলো করেনি, এরা করছে, সেই করছে যে
সেটাকে আপনি কেন ক্রেডিট দেবেন না? একটা তো কথাই চালু হয়ে গেছে, সে হচ্ছে যে বাবা দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের এগুলো বদল করতে হবে। ধরেন এরা পুরোটা করতে পারলো না, দেখা গেল এন্ড অফ দি ডে যে এদের 80% জিনিসই ট্র্যাশ হয়েছে, কিন্তু ধারাটা তো চালু হয়ে গেল, পরে যারা আসবে তারা আবার এটা কন্টিনিউ করতে পারে। সেই অর্থে আমি বলছি যে এদের এই প্রচেষ্টাকে আপনি ধন্যবাদ দিতে হবে, বিকজ আমি মনে করি যে এটা দিয়ে পুরা জাতিকে একটা থিওরিটিক্যাল ডিবেটের মধ্যে, একটা ইথিক্যাল ডিবেটের মধ্যে, মানে একটা জ্ঞানের চর্চার মধ্যে নিয়ে যেতে পেরেছে। আগে এটা ছিলই না। মানে ভাই আপনি যখন বলছেন আমি ধন্যবাদ দিচ্ছি, তবে এই বিষয়টা আমি একটু প্রফেসর নিউটনের কাছে একটু জানতে চাইতেছি যে প্রফেসর নিউটনের যে কমিশন সংস্কার করা, এর মধ্যে থেকে আমরা কি পাচ্ছি? আসলে আমার মূল প্রশ্নটা আপনার কাছে ছিল হচ্ছে যে বা যে প্রশ্নটা আমি আসলে করতে চাইছিলাম, বা যে প্রশ্নটার মধ্যে আমি আসতে চাইছিলাম, যে এখানে সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে নিরাপত্তার অভাব বোধটা অনেক বেশি তীব্র হইতেছে। কোথাও আসতেছে মব, কোথাও আসতেছে তৌহিদি জনতা, কেউ আমাকে সিগারেট খাইতে দেখলে ধরে মারতেছে, কেউ হইলো আয়সা বকতেছে, মেয়েদের জন্য আলাদা রকম একটা আইন কানুনের কথা বলতেছে, কেউ আবার গিয়া মাজার মোটটা ভাঙতেছে, আবার কেউ গিয়া আর একটা ভালো কাজও করতেছে, সবাই মিলে। এগুলি আপনি আসলে কিভাবে দেখেন? সরকারের ব্যর্থতা হিসেবে দেখেন কিনা, সরকার অন্য কোনো কিছু করতে পারতো বলে দেখেন কিনা? খালেদ, মান্না ভাইয়ের কাছে আপনি যাওয়ার আগে আমাকে যেটা শেষ প্রশ্ন করে রেখে গিয়েছিলেন, যে মান্না ভাইয়ের কাছ থেকে ফিরে এসে জি 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 যেন বলি, সেটা ছিল যে অরাজনৈতিক সরকার পারে এই কিনা, ধরনের কাজ কতটুকু করতে পারে না করতে পারে। এখানে আমি একটু সতর্ক থাকতে চাই। রাজনৈতিক সরকার কথাটার অর্থ আর দলীয় সরকার কথাটার অর্থ একই না। এই সরকার রীতিমতো রাজনৈতিক সরকার, এটা কোনো অরাজনৈতিক সরকার না। একটা সরকার পরিচালনা, একটা রাষ্ট্র পরিচালনার কাজ কখনোই অরাজনৈতিক হতে পারে না। এটা ইট ইজ ভেরি মাচ পলিটিক্যাল। এটা দলীয় সরকার না, এটা আমরা একটু যেন খেয়াল রাখি। এত বেশি পলিটিক্যাল সরকার আমরা অতীতে পাইনি। এই যে মান্না ভাই দারুণ বলেছেন যে দেখেন, সংস্কার প্রশ্নটা, রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা সত্যি সত্যি রাষ্ট্র পরিচালকেরা, সরকার সিরিয়াসলি করছেন, কাজটা করছেন, এটা আমরা অতীতে কখনো করিনি। এটা আমাদের ইস্যুই ছিল না। অথচ আমাদের বাচ্চারা 2018 সালে বলছিলেন যে রাষ্ট্র মেরামত লাগবে। নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে তারা বলছিলেন যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। স্কুলের ছেলেরা আমাদেরকে বলেছিলেন, তাই না? এবং সেখান থেকে কিন্তু ওই বলতে গেলে এটা একটা ন্যাশনাল এজেন্ডা হয়ে আছে। যে আমি প্রথমে 1 নম্বর যেটা বলবো যে এটা অরাজনৈতিক সরকার না, এবং বাংলাদেশের ইতিহাসে, অতীতের ইতিহাসেও এই প্রথম গোটা কনস্টিটিউশনাল রিফর্মের প্রশ্নটা এত সিরিয়াসলি, এত বেশি পলিটিক্যালি মানুষের আম জনতার মধ্যে পর্যন্ত এসেছে। স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সিরিয়াসলি কনস্টিটিউশন নিয়ে কথা বলছেন। কেমন এটা আমরা ইগনোর করতে পারছি না। এবং সংস্কার কমিশনগুলো পরিশ্রম হয়েছে কিনা, খালেদ আপনি বলেছেন, সেটা বড় প্রশ্ন না। গায়েগতরে পরিশ্রম, মাথার পরিশ্রম, সেটা এক জিনিস, আর রাজনৈতিক তাৎপর্য সেটা আর একটা জিনিস। এনজিও গুলো যেভাবে রিপোর্ট তৈরি করে, যেভাবে রিপোর্ট পেশ করে, সেগুলোর এক ধরনের পরিবেশ, এক ধরনের প্রেক্ষাপট আছে। আর এখন যে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গগুলো হচ্ছে, এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ, অনেক বেশি সিগনিফিক্যান্ট। সবচাইতে বড় এনজিওরও কোনো একটা রিপোর্ট তৈরি করা এর সঙ্গে তুলনীয় না। আচ্ছা, এরপরে মব এবং আইন শৃঙ্খলার প্রশ্নটা আপনি এনেছেন। দেখেন, আমি দেখছি কি যে এবারের গণ অভ্যুত্থানের পরে আমাদের গোটা সামাজিক রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে মব প্রসঙ্গটা একটা নতুন শব্দ হিসেবে যুক্ত হয়েছে গণহারে, মানে গণ লেভেলে। এখন ইংরেজিতে আমরা যখন মব টব বলি না, কে কি বোঝেন আমি ঠিক জানি না, কিন্তু আমাদের এখানে গণপিটুনির ইতিহাস অনেক পুরনো। আমাদের এখানে চোরকে পিটিয়ে মেরে ফেলা অনেক পুরনো। যেমন ধরেন যে অনেক বেশি মাথা খাটিয়ে, অনেক বেশি ডেলিকেটলি, সূক্ষ্মভাবে মিনা কার্টুন তৈরি হয়েছিল মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য। মিনা কার্টুনের আমার মনে আছে, আমার মনে দাগ কেটে গেছে। আমি আমার তখন একদম ছোট্ট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা, তাকে নিয়ে দেখছিলাম। প্রথম পর্বেই একটা চোরকে লাউ চুরি করার জন্য, একটা চোরকে গোটা গ্রামবাসী ধাওয়া করে। এমন এগুলো আমাদের সমাজের মধ্যে, আমি শুরুতে যে অদৃশ্য লীগ প্রসঙ্গে যেটা বললাম, আমাদের গোটা সমাজ কাঠামোর মধ্যে, আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের ব্যক্তিগত চিন্তা প্রণালীর মধ্যে অনেক মুশকিল আছে। আচ্ছা, তার মধ্যে এরকম এই জিনিসগুলো আছে। আমি আরেকটা প্রশ্ন তুলেছেন, একটু বলে নিই আমি, সেটা হলো যে এই যে মেয়েদের সিগারেট খাওয়া নিয়ে। আমি বলি কি, দেখেন, এটা তো খুব খারাপ কাজ হয়েছে, অকল্পনীয় খারাপ কাজ হয়েছে, তাই না? এখন এটা এমন না যে এটা জুলাই অভ্যুত্থানের পরে প্রথম ঘটলো, অতীতে কখনো ঘটে নাই। এবং এখানে সিগারেটটাও ইস্যু না।
আমাদের দেশে সবচাইতে প্রগতিশীল বলে যে লোকগুলো পরিচিত, যারা নিজেদেরকে মনে করেন যে আমরা প্রগতিশীল না, তারা উঠতে বসতে ওই শব্দটা ব্যবহার করেন, বা আমি বলছি কি, একদম আমাদের জেএমবি, আমাদের জনযুদ্ধ, আমাদের লেফট আন্ডারগ্রাউন্ড পার্টি, আমাদের কমিউনিস্ট লেফট পার্টিগুলো, আমাদের আওয়ামী লীগ, আমাদের বিএনপি, আমাদের জামায়াতে ইসলামী, সবগুলো পলিটিক্যাল পার্টির আপনি নেতাদের ফ্যামিলিতে যদি ঢোকেন, দেখবেন মেয়েদের অবস্থাটা কি। আমাদের কি গরিব, কি বড় লোক, কি গ্রামের, কি শহরের, কি এই ধারার রাজনীতি, কি ওই ধারার রাজনীতি, সমস্ত ক্ষেত্রে আমাদের পরিবারগুলোর মধ্যে আমাদের মেয়েদের অবস্থা খুব খারাপ। আমাদের পরিবারগুলোর মধ্যে বল প্রয়োগ একটা সাধারণ কথা। উন্মাদের একটা কার্টুন চালু হয়েছিল, স্লোগান হয়ে গেছিল, আপনার মনে থাকবে, সবার মনে আছে, মায়ের উপরে ওষুধ নাই। এটা হচ্ছে, আমরা মনে করতাম যে আমাদের স্কুলের সেই টিচারটা ভালো যে ছেলে মেয়েদেরকে মারে, কেননা মানুষ করার জন্য মারতে হবে। এই যে ব্যাপারগুলো দেখেন, বল প্রয়োগ নিয়ে, নারীর প্রতি অ্যাটিটিউড নিয়ে, এগুলো আমাদের পুরনো রোগ, এগুলো দীর্ঘ মেয়াদে আমাদের কাজ করতে হবে। প্রফেসর নিউটন, আমি দুটো বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা, আপনাদেরকে রাজনৈতিক সরকার বলেছেন, কিন্তু নির্দলীয় সরকার বলেছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যেমন বলছেন যে এই সরকারের মতো এত বেশি রাজনৈতিক সরকার আসলে অতীতে কখনো দেখা যায়নি, সেই বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে কই যে এই সরকারের মতো দলীয় সরকারও আসলে খুব বেশি আসলে দেখা যায় নাই, যারা আসলে মার্কা না নিয়ে আসছেন, অনির্বাচিত দলীয় সরকার। যেমন প্রফেসর ইউনূস রাষ্ট্র ক্ষমতার ক্ষমতা নিয়েই প্রথমেই বলছেন এই ছাত্ররা তাদেরকে নেতৃত্ব নিয়োগ দিচ্ছেন। তারপরে প্রফেসর ইউনূস বেছে বেছে এমন সব লোককে নিয়োগ দিয়েছেন যারা একটা ঘরানার, একটা জায়গার এবং উনার পছন্দের মানুষ, এবং এটাকে আমি একটা খুবই খুবই বাছাই করা একটা দল বলতে পারি। এবং সেই দলটা যে একটা দল সেটা বোঝাও যাইতেছে নানা রকম ভাবে। তো আপনি এটাকে কেমনে এটারে মানে মানে নির্দলীয় বলতে চান আমি জানি না, এটা নিয়ে আপনি আর দুই লাইন বলবেন কিনা। আর আপনি মব প্রসঙ্গে হোক, আপনি অতীতের কথা বলছেন, আমাদের মেয়েদের প্রতি ব্যবহারের কথায় আপনি অতীতের কথা বলছেন, সব কথাই কিন্তু তো আমরা তাহলে অতীতের জায়গার থেকেই আসলে বলতে পারবো। এই জায়গাটা নিয়ে আরেকটু বলবেন কিনা, এই দুইটা প্রসঙ্গে আবার একটু। এটা অতীত বলি নাই, এটা মেয়েদের প্রশ্নে আমি অতীত বলি নাই, মবের প্রশ্নে অতীত বলি নাই। আমি বলছি যে এটা আমাদের সমাজের গড়নের মধ্যে, আমাদের পরিবারের গড়নের মধ্যে আছে, বর্তমানেও আছে, অতীতেও আছে, আগামী অনেকদিন পর্যন্ত ভবিষ্যতেও এটা থাকবে। আমরা যদি অনেক বড় করে প্রশ্নগুলোকে নিয়ে শিক্ষামূলক কাজের দিকে না যাই, আমরা যদি নতুন মূল্যবোধ তৈরি করতে না পারি, তাহলে আমরা এই মুশকিলগুলোর মধ্যে থাকবো। এই মুশকিলগুলো শুধু বাংলাদেশের মুশকিলও না। আচ্ছা, ফলে এটা অতীত ভবিষ্যতের প্রশ্ন না। নির্দলীয় শব্দটা আমি কিন্তু বলি নাই, আমি অনির্বাচিত শব্দটাও বলিনি। আমি বলেছি যে রাজনৈতিক সরকার এবং দলীয় সরকার, এই দুইটা ধারণার মধ্যে পার্থক্য আছে। তার মানে আমি এটা বলিনি যে এটা নির্দলীয় সরকার, আমি এটাও বলিনি যে এটা অনির্বাচিত সরকার। নির্বাচিত অনির্বাচিত ভোটের মধ্যে দিয়ে নির্বাচন এক ধরনের। আমি যদি এখন প্রশ্ন করি যে আপনি এটাকে দলীয় সরকার মনে করেন কিনা, আমি বলবো যে সুনির্দিষ্ট একটা রাজনৈতিক দলের এটা সরকার না, সুনির্দিষ্ট একাধিক রাজনৈতিক দলের এটা সরকার না, কিন্তু এটা তো নিজে একটা দল, গ্রুপ, এটা একটা গোষ্ঠী, তাই না? এ সেট অফ পিপল। ফলে আমি কি নামে ডাকবো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমার পয়েন্ট যেটা ছিল যে এটা খুব রাজনৈতিক সরকার, এবং একদম রাষ্ট্র পরিচালনার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের যে গোড়ার আইনি কাঠামো সেইটা ধরে এরা টান দিচ্ছেন। এই অর্থে বলছি, সংস্কারের কাজে হাত দিচ্ছেন, এই অর্থে বলেছি যে এটা অনেক বেশি